প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাহনওয়াজ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী সরকারি সিটি কলেজ। তোমাদের সবাইকে আমাদের ভার্চুয়াল ক্লাসে স্বাগত। আমরা চতুর্থ অধ্যায়ের একটি লেকচার এ পর্যন্ত সম্পূর্ণ করেছি। তারই ধারাবাহিকতায় আমি আজকে দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর মধ্যে জনাব জুয়েল রায় স্যার জ্যামিতিক আলোক বিজ্ঞান শেষ করেছে এবং অতঃপর আমরা আবার চতুর্থ অধ্যায়ে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। তো গতদিনে বা প্রথম লেকচারে আমি বায়ার-সেভার্টের সূত্রের সাহায্যে একটি লম্বা সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারের চারিদিকে বা নিকটবর্তী কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে যদি একটি বৃত্তাকার তারকুণ্ডলী হয় এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই বৃত্তাকার তারকুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হয় সে বিষয়টি নিয়ে। তাহলে আসো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। তাহলে একটি বৃত্তাকার তড়িৎবাহী তার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। তাহলে মনে করো এখানে একটা বৃত্তাকার তার রয়েছে এবং এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে। ধরো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তারের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কি হবে সেটি আমরা বের করতে চাই। ধরি এই বৃত্তাকার তারকুণ্ডলী ঘড়ির কাঁটার দিকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। বৃত্তাকার তারকুণ্ডলীটি শূন্য মাধ্যমে রয়েছে। তাহলে তড়িৎ বলরেখা প্রবেশ্যতা চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্রের প্রবেশ্যতাকে আমরা বলছি মিউ নট। ধরি এই বৃত্তাকার তারকুণ্ডলীর যে ব্যাসার্ধ সেটি হচ্ছে আর। এখন এই তারকুণ্ডলীর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা বিবেচনা করছি। ধরো একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, যেটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডিএল। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে ব্যাসার্ধ কত ডিগ্রি কোণ করে আছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে থিটা ইজিক্যাল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বায়ার-সেভার্টের সূত্রানুসারে এই তারের একটি ক্ষুদ্র অংশ ডিএল এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এই কেন্দ্র ওতে চুম্বক ক্ষেত্রের মান ক্ষুদ্র হবে এবং সেই ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র সেটিকে যদি আমরা ডিবি বলি, তাহলে ডিবি ইজিক্যাল টু কি হবে? তাহলে তোমরা আগে থেকেই জানো যে এটা হবে মিউ শূন্য নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এটি আমরা
বায়োসেভারের সূত্র থেকে জেনেছিলাম যে একটি তারের ক্ষুদ্র একটি অংশ ডিএল এর মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের যে মান হবে সেই মান ডিবি ইজিক্যাল টু মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই 4πr²। এখন এখানে আমরা দেখছি যে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে এই ব্যাসার্ধের কোণ অলওয়েজ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। যদি ক্ষুদ্র দৈর্ঘ্য, এটার দিক কোন দিক বরাবর হবে? ক্ষুদ্র দৈর্ঘ্য, এটাকে যদি আমরা একটা ভেক্টর হিসেবে চিন্তা করি তাহলে এটার দিক এদিক বরাবর, এবং তার সাথে এই ব্যাসার্ধটা কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা বলবো যে এক্ষেত্রে ডিএল ও ব্যাসার্ধ ভেক্টর যদি ধরি আর এর মধ্যবর্তী কোণ থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে আমার ডিবি ইজিক্যাল টু কত আসলো? তাহলে ডিবি ইজিক্যাল টু আসলে মিউ নট আই ডিএল সাইন অফ থিটা। তাহলে সাইন থিটার পরিবর্তে এখন আমরা কি লিখে দেবো? এখানে লিখবো 90 ডিগ্রি ডিভাইডেড বাই 4πr²। তাহলে এটি আমাদের কি দাঁড়ালো? যে মিউ নট আই ডিএল ডিভাইডেড বাই 4πr²। এটি আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে 2 নম্বর সমীকরণে দেখছি যে আমার চলক শুধুমাত্র একটি, এবং সেই একটি চলক হলো দৈর্ঘ্য। তার মানে এই যে আমরা এই বৃত্তাকার তারের একটা ক্ষুদ্র অংশ ডিএল বিবেচনা করেছি, তাহলে আমরা যদি এই সমগ্র তারকুণ্ডলীর জন্য এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই, তাহলে আমার 2 নম্বর সমীকরণকে সমাকলন করতে হবে সমগ্র তারের জন্য। তাহলে এই তারের ব্যাসার্ধ, এই তারের দৈর্ঘ্য কতখানি, সেটাই হচ্ছে আমার মূল বিবেচ্য বিষয়। তাহলে এই তারের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে এই তারের দৈর্ঘ্য কত হবে? এর পরিধির সমান। তাহলে তারের কোনো একটি অংশ থেকে যদি আমি যাত্রা আরম্ভ করি, যে এই পয়েন্ট থেকে আমি আস্তে আস্তে ঘুরতে আরম্ভ করলাম, তাহলে এই পয়েন্টটাতে আমি এল ইজিক্যাল টু কত বলবো? এটা 0। তারপর যখন আমি তারের প্রত্যেকটা তারের সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জন্য আমি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, অর্থাৎ আমি পুরো তারের জন্য করব। আবার যখন আমি এখানে পৌঁছাবো তখন এল এর মান কত হবে? এল এর মান হবে এর পরিধির সমান। তাহলে যদি আমরা এই সমগ্র তারকুণ্ডলীর জন্য এর কেন্দ্র ওতে চুম্বক ক্ষেত্রের মান পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই 2 নম্বর সমীকরণকে L ইজিক্যাল টু 0 হতে L ইজিক্যাল টু 2πr এই সীমার মধ্যে সমাকলন করতে হবে। তাহলে সমগ্র তারের জন্য বা এই তারকুণ্ডলীর জন্য এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলছি যে 2 নং সমীকরণকে L ইজিক্যাল টু 0 হতে L ইজিক্যাল টু 2πr এই সীমার মধ্যে সমাকলন করলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে। তাহলে আমরা সমাকলন করে দিই যে ইন্টিগ্রেশন dv that will be equal to integration L is equal to 0 হতে
L is equal to twice pi r, তাহলে এখানে হলো মিউ নট I dl divided by 4 pi r square। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো যে এখানে মিউ নট অর্থাৎ শূন্য মাধ্যমে চুম্বক বলরেখার অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রবেশ্যতা, সেটি একটি ধ্রুব সংখ্যা, এবং তারের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে এটিও আমরা নির্দিষ্ট করে রেখেছি। তাহলে এক্ষেত্রে এটিও ধ্রুব সংখ্যা হবে। 4 পাই এটি ঘনকোণ, এটিও নির্দিষ্ট, এবং যেহেতু বৃত্তাকার পথের ব্যাসার্ধ সবসময় নির্দিষ্ট, তাহলে এখানে আমার শুধু চলক হিসাবে থাকলো কে ডিএল। তাহলে তোমরা জানো যে ডিএল কে সমাকলন করলে আমরা কি পাবো? ডিএল কে সমাকলন করলে আমরা পাবো হচ্ছে আই। যেমনি ডিএক্স কে সমাকলন করলে আমরা পাই এক্স, তাহলে ডিএল কে সমাকলন করলে আমরা পাবো হচ্ছে এল। যেহেতু ডিএল মানে এল এর একটি ক্ষুদ্র অংশ, এবং সবগুলো ডিএল যোগ করলে সেই সমস্ত অংশ এল পাওয়া যাবে। আর এখানে এল বলতে এই বৃত্তাকার তারকুণ্ডলীর দৈর্ঘ্য। তাহলে আর ব্যাসার্ধে যদি একটি বৃত্তাকার তারকুণ্ডলী হয় তাহলে তার দৈর্ঘ্য হবে তার পরিধির সমান। সেই জন্যই আমরা আপার লিমিটে দিয়েছি টুয়াইস পাই আর। তাহলে এখানে হলো 4 পাই আর স্কোয়ার। তাহলে ডিএল কে সমাকলন করে এল, তোমরা জানো নির্দিষ্ট যৌগজ হলে সেটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হয়, নিচে দিতে হয় লোয়ার লিমিট, উপরে দিতে হয় আপার লিমিট। তাহলে আমরা এখন বি ইজ ইকুয়াল টু কি পেলাম? বি ইজ ইকুয়াল টু পেলাম মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট কত? টুয়াইস পাই আর মাইনাস লোয়ার লিমিট হলো 0। তাহলে আমরা কি পাচ্ছি? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু টুয়াইস পাই আর। তাহলে ফাইনালি আমার কী দাঁড়ালো? এই পাই কেটে দিলাম, এই 2 দিয়ে এই 4কে কাটলাম, তাহলে 2, এই আরকে কাটলে আমরা হচ্ছে আর। তাহলে ফাইনালি আমরা যেটি পেলাম সেটি হলো মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। তাহলে এই বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান আমাদের কি দাঁড়ালো? মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস অফ আর। তার প্রিয় শিক্ষার্থী, আবারও লক্ষ্য করো যে আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি, যে যদি একটি তারকুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত থাকে তাহলে ওই তারকুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আর ব্যাসার্ধের আমার একটা তারকুণ্ডলী, এবং সেই তারকুণ্ডলীর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত রয়েছে, এবং এই তড়িৎ প্রবাহের ফলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি আমরা বের করতে চাই। তাহলে আমরা ধরে নিলাম যে তারের একটি ক্ষুদ্র অংশ ডিএল, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে ব্যাস-স্যাভার্টের সূত্রের সাহায্যে আমরা প্রথম লেকচারে দিয়েছিলাম যে কোনো তারের একটি ক্ষুদ্র অংশ ডিএল এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেই ডিএল অংশ থেকে আর দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান ডিবি ইজ ইকুয়াল টু মিউ শূন্য নট আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই 4 পাই আর স্কোয়ার, যেখানে আই হচ্ছে প্রবাহিত তড়িৎ প্রবাহের মাত্রা, এখানে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে আমাদের ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে
90 ডিগ্রি। তাহলে এখন আমরা বললাম যে এই ক্ষুদ্র একটা দৈর্ঘ্যের মধ্যে দিয়ে, এই বৃত্তাকার তারকুণ্ডলীর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান ডিবি। তাহলে আমরা তো সমগ্র বৃত্তাকার তারকুণ্ডলীর মধ্যে দিয়ে, অর্থাৎ সমগ্র তারকুণ্ডলীর দৈর্ঘ্যের দরুন কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি বের করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে, যে সমগ্র দৈর্ঘ্য যদি বলি তারকুণ্ডলীর, তাহলে যেহেতু এটি একটি আর ব্যাসার্ধের তারকুণ্ডলী, তাহলে এর দৈর্ঘ্য হবে পরিধির সমান। তাহলে যেহেতু আমরা এখানে সমাকলনের মাধ্যমে সেটি বের করতে চাচ্ছি, এবং এখানে আমি দেখছি যে আমার ডান পাশে চলক রয়েছে হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এই তারকুণ্ডলীর দৈর্ঘ্য। তাহলে তারকুণ্ডলীর দৈর্ঘ্য কত হবে, তাহলে এর এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে ঘুরে ঘুরে আবার ওখানে ফিরে আসলে যতখানি হবে ততখানি দৈর্ঘ্য হবে। এই জন্য আমাদের এই ডিএল এর লিমিট কত দিয়েছি, যে এল ইজ ইকুয়াল টু 0 হতে পুরোপুরি ঘুরে এসে এর পরিধির সমান দৈর্ঘ্য টুয়াইস পাই আর। এই সীমার মধ্যে যখন আমরা 2 নম্বর সমীকরণকে সমাকলন করব, তাহলে সমগ্র তারকুণ্ডলীর দৈর্ঘ্যের দরুন কেন্দ্রে ওতে চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে। তাই আমরা 2 নম্বর সমীকরণকে এই সীমার মধ্যে সমাকলন করলাম। তাহলে ইন্টিগ্রেশন ডিবি, তার মানে কেন্দ্রের মোট চুম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়াল টু, এটি যেহেতু একটি নির্দিষ্ট যৌগজ তাহলে তার লয়ার লিমিট, তাহলে এল এর মান কত, যেখান থেকে আমি যাত্রা আরম্ভ করছি সেখানে 0, ঘুরে ঘুরে আবার ওইখানে আসলাম, তাহলে সেই পরিধির সমান দৈর্ঘ্য হবে টুয়াইস পাই আর। তাই আপার লিমিট। তাহলে এখানে দেখছো মিউ নট আই 4 পাই আর স্কয়ার, এগুলো সবই ধ্রুবক সংখ্যা, আমরা বাইরে বের করে নিলাম সমাকলন চিহ্নে। তাহলে এখানে থাকলো ডিএল, ডিএলকে সমাকলন করলে এল নির্দিষ্ট যৌগজ, তার ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। আপার লিমিট লয়ার লিমিট, লয়ার লিমিট আপার লিমিট, তারপরে তোমরা জানো মিউ নট আই 4 পাই আর স্কয়ার, নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস লয়ার লিমিট। তাহলে সব এগুলো কেটে কেটে দিয়ে আমাদের ফাইনালি দাঁড়ানো মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস আর। তাহলে ফাইনালি আমরা এটি যেটি পেলাম সেটি হলো একটি বৃত্তাকার তারকুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান। অবশ্যই এখানে একটি মাত্র তারকুণ্ডলী রয়েছে, অর্থাৎ নাম্বার অফ ট্রান্স বা পাক সংখ্যা, বৃত্তাকার তারকুণ্ডলীর পাক সংখ্যা কিন্তু রয়েছে এখানে একটি। এখন তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কি হবে, তাহলে এই বৃত্তাকার তারকুণ্ডলীর যে সমতল, সেই সমতলের সাথে চুম্বক ক্ষেত্র কি হবে, লম্ব হবে। যে চুম্বক ক্ষেত্রের দিক তাহলে কি ধরবো, যে বৃত্তাকার তারকুণ্ডলী যে সমতল, তারকুণ্ডলী দিয়ে যে সমতল বিবেচনা করা যায়, সেই তারকুণ্ডলীর সাথে লম্বভাবে অবস্থান করবে চুম্বক বলরেখাগুলো, বা চুম্বক ক্ষেত্র হচ্ছে ওই বৃত্তাকার তারকুণ্ডলী সমতলের সাথে লম্ব। এখন সবসময় বৃত্তাকার তারকুণ্ডলীর সংখ্যা যে একটি হবে এর মানে নেই, এর চাইতে বেশি হতে পারে। তোমরা দেখো যে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রগুলোতে কোনো একটা ফ্রেমে তার অনেক সংখ্যক তার, তড়িৎ মোটরে, তাই না, বা ফ্যানের কয়েল খুললে সেখানে অনেক তারকুণ্ডলী থাকে। তাহলে সেই ক্ষেত্রে, এবং সেগুলো কি হয়, মোটামুটি বৃত্তাকার হয়। তাহলে তারকুণ্ডলীর সংখ্যা, তারকুণ্ডলীর পাক সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে চুম্বক ক্ষেত্রের মান কি হবে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করতে চাই। যে যদি বৃত্তাকার তারকুণ্ডলীর পাক সংখ্যা n হয় তাহলে কি হবে, বলছি যে যদি বৃত্তাকার তারকুণ্ডলীর পাক সংখ্যা সমান n হয়, তাহলে এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান হবে কত হবে, যে একটি মাত্র পাক সংখ্যা যখন ছিল তখন মিউ নট আই ডিভাইড বাই টুয়াইস অফ আর, যখন n সংখ্যক পাক সংখ্যা হবে তখন n মিউ নট আই
ডিভাইড বাই টয়েস অফ আর। অর্থাৎ এখানে আমরা দেখছি যে পাক সংখ্যা যত বেড়ে যাবে তাহলে ওই তারকুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মানও তত বেড়ে যাবে। তাহলে এখন আমরা এই জাতীয় একটি গাণিতিক সমস্যার সমাধান করতে চাই, যে এটি আমি তোমাদের প্রথমে লিখে দিচ্ছি, তারপর আমরা এটি সলভ করব। একটি তড়িৎবাহী বৃত্তাকার তারকুণ্ডলীর ব্যাসার্ধ 10⁻² মিটার এবং পাক সংখ্যা 800। তারটির মধ্যে দিয়ে 5 × 10⁻⁵ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কেন্দ্রে বি এর মান কত। তাহলে এখানে আমার পাক সংখ্যা কত হলো? 800। এখানে ব্যাসার্ধ কত আমার? 1.41 × 10⁻² মিটার, -2 মিটার। I 5 × 10⁻⁵ অ্যাম্পিয়ার। তাহলে তোমরা জানো, ধরে নিচ্ছি এখানে তারটি শূন্য মাধ্যমে রয়েছে, তাহলে μ0 এর মান 4π × 10⁻⁷ টেসলা মিটার tan ইনভার্স 1। তাহলে চুম্বক ক্ষেত্রের মান B is equal to what? তাহলে তোমরা জানো, আমরা জানি যে B is equal to n μ0 I divided by twice of R। তাহলে এখানে n হলো 800, μ0 এর মান দেওয়া আছে, I প্রবাহ মাত্রা এত এবং R ব্যাসার্ধ। তাহলে মানগুলো যদি তোমরা বসায় দাও তাহলেই টেসলা ইউনিটে চুম্বক ক্ষেত্রের মান তোমরা পেয়ে যাও। তাহলে এটি তোমরা বাড়িতে বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবে। তাহলে আরেকটি গাণিতিক প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমি আশা করব তোমরা এই মানগুলো বসিয়ে এটা সলভ করে ফেলবে। তাহলে আরেকটি গাণিতিক প্রবলেম নিয়ে এখন আমরা কথা বলতে চাই, সেটি হলো যে 9.1 × 10⁻⁴ টেসলা মানের চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে একটি ইলেকট্রন
4 into 10 to the power 6 meter per second বেগে প্রবেশ করলে এটি যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ কত। তাহলে কোনো এক জায়গায় যে একটি সুষম চুম্বক ক্ষেত্র বিরাজ করছে, সেই চুম্বক ক্ষেত্রের মান কত? 9.1 into 10 to the power -4 টেসলা। এবং সেই চুম্বক ক্ষেত্রের সাথে একটি ইলেকট্রন কি করছে? চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করছে। তাহলে এখানে একটি সুষম চুম্বক ক্ষেত্র রয়েছে, বুঝতেই পারছো চুম্বক ক্ষেত্রগুলো কি করছে? বোর্ডকে ভেদ করে, অর্থাৎ লম্বভাবে বোর্ডকে ভেতর দিকে চলে যাচ্ছে। আর যদি আমরা এইরকম সিম্বল দিতাম তাহলে চুম্বক ক্ষেত্রগুলো বোর্ডের তলকে ভেদ করে বাইরের দিকে চলে আসছে। তাহলে এখানে একটা সুষম চুম্বক ক্ষেত্র আছে, আমরা ধরে নিচ্ছি সেটা বোর্ডের তলকে ভেদ করে ভেতরের দিকে চলে যাচ্ছে। এবং একটি ইলেকট্রন এই দিকে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করছে কত বেগে? v is equal to 4 into 10 to the power 6 meter per second বেগে। তাহলে আমাদের এইরকম সিচুয়েশন যে ইলেকট্রনটা এই দিকে প্রবেশ করছে, আর এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র বোর্ডের ভেতরে ঢুকে যাচ্ছে, ইলেকট্রনটা এইভাবে প্রবেশ করছে। তাহলে এই দুইটার মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ইলেকট্রনটা প্রতিনিয়ত একটা লম্বভাবে বল লাভ করবে। লম্বভাবে বল লাভ করার ফলে ইলেকট্রনটা যখন আস্তে আস্তে প্রবেশ করবে, তখন এই লম্বভাবে বলের কারণে ইলেকট্রনটা একসময় এখানে ঘুরতে আরম্ভ করবে। এবং সেই ইলেকট্রনটা যখন ঘুরবে তখন কি? সে একটা বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের জন্য, এখানে যেহেতু একটা সুষম চুম্বক ক্ষেত্র আছে, তাহলে সেই সুষম চুম্বক ক্ষেত্রটা একটা চার্জ পার্টিকেল ইলেকট্রন যেহেতু একটি আধান কণা, তার উপর একটি বল প্রয়োগ করবে এবং সেই বলই এই বৃত্তাকার পথে ইলেকট্রনকে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেবে। তাহলে তোমাদের প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে বি সুষম চুম্বক ক্ষেত্রে কিউ চার্জ ভি বেগে এবং চুম্বক ক্ষেত্রের সাথে যদি থিটা কোণে প্রবেশ করে, তাহলে ওই কিউ চার্জটি যে বল লাভ করবে সেই বল ছিল কিউ ভি বি সাইন অফ থিটা। তাহলে আজকে আমাদের এক্ষেত্রে ইলেকট্রনটি যে চুম্বক বল লাভ করবে সেইটা হলো, তাহলে কিউ এর জায়গায় আমরা কি লিখব? ই ভি বি সাইন কত ডিগ্রি? এখানে যেহেতু আমরা বলছি 90 লম্বভাবে প্রবেশ করছে, তাহলে লম্বভাবে প্রবেশ করলে তাহলে সেক্ষেত্রে থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থিটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমাদের এক্ষেত্রে ইলেকট্রনটি যে বল লাভ করলো সেটা হচ্ছে ই ভি বি এটি। এখন ইলেকট্রনটি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে যখন ঘুরবে, তাহলে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল করবে যে যখনই একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে চাইবে তখনই অবশ্যই তার কি হবে? কেন্দ্রমুখী বলের প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে? ওই যে বি সুষম চুম্বক ক্ষেত্রে এই যে আধান কণা ভি বেগে যেহেতু প্রবেশ করছে, সেহেতু এই আধান কণাটি একটি বল লাভ করবে এবং সেই বলটি ইলেকট্রনকে এই বৃত্তাকার পথে চলার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলে যোগান দেবে।
তাহলে আমরা বলছি যে ইলেকট্রনটি প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল Fc is equal to me v square divided by r। যেহেতু তোমরা জানো কেন্দ্রমুখী বল হচ্ছে mv square divided by r, এখানে me বলতে আমরা মাস অফ ইলেকট্রনকে বোঝাচ্ছি, v square divided by r। এখানে r হলো যে বৃত্তাকার পথে সে ঘুরছে। তাহলে আমরা বলছি যে ইলেকট্রনটি এই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার Fc is equal to me v square divided by r এই পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান প্রয়োজন হবে। এবং সে বলটি সে কোথা থেকে পাবে? সে এই চুম্বক ক্ষেত্রে বিবেগে গতিশীল হওয়ার ফলে চুম্বক ক্ষেত্র তার উপর যে বল প্রয়োগ করছে সেই বলটাই তাকে এই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলে যোগান দেবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি হবে? পরস্পরের সমান হবে, যেহেতু এই বলটি যোগান দিচ্ছে। তাহলে 1 ও 2 হতে আমরা দেখতে পারি যে 1 is equal to 2, যেহেতু এটার যোগান দিচ্ছে। তাহলে আমাদের কি বের করতে হবে? এই যে ব্যাসার্ধটুকু বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলছি যে EVB that will be equal to ME mass of electron V square divided by R। তাহলে এখান থেকে একটা V চলে গেল, একটা V থেকে গেল। তাহলে ব্যাসার্ধ R is equal to MEV divided by EB। তাহলে এইখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই ইলেকট্রনটি যে বৃত্তাকার পথে ঘুরতে বাধ্য হবে সেটি আমরা পেয়ে যাব। তাহলে সেটি কত হবে? আমরা এখানে R is equal to mass of electron, তোমরা জানো সবাই এটা হলো approximately 9.1 into 10 to the power minus 31 kg into আমাদের ইলেকট্রনটি কত বেগে ঢুকলো সেই চুম্বক ক্ষেত্রে লম্বভাবে 4 into 10 to the power 6 divided by electronic charge of electron। ইলেকট্রনের চার্জ তোমাদের জানা আছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব into আমাদের চুম্বক ক্ষেত্রের মান কত ছিল? সেটি মান ছিল 9.1 into 10 to the power minus 4 টেসলা, তাই তো? তাহলে এই ক্যালকুলেশন করে নিলেই মিটার এককে তোমরা ব্যাসার্ধটি পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটুকু তোমরা করে নেবে। তাহলে এই জায়গায় কি হলো যে ইলেকট্রন প্রবেশ করলো। ইলেকট্রন না বলে যদি প্রোটন বলতো তাহলে এখানে আমরা কি দিতাম যে এখানে আসতো মাস অফ প্রোটন। যদি প্রোটন না বলে হিলিয়াম নিউক্লিয়াস বলতো তাহলে তোমরা জানো যে হিলিয়াম নিউক্লিয়াস যদি বলতো যে হিলিয়াম নিউক্লিয়াস 2+, তাহলে দুইটা ইলেকট্রন চলে গেছে। তাহলে একটা হিলিয়াম নিউক্লিয়াস যদি প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কি আছে? এখানে দুইটা প্রোটন রয়েছে প্লাস দুইটা নিউট্রন রয়েছে। তাহলে তোমাকে যখন মাসটা তুমি বের করবা তাহলে এখানে 2 মাস অফ প্রোটন প্লাস 2 মাস অফ নিউট্রন। যে সবসময় যে ইলেকট্রন প্রবেশ করবে এর কোনো মানে নেই। ইলেকট্রন প্রবেশ না করে
এখানে প্রোটনও প্রবেশ করতে পারে, তাই না? এখানে হিলিয়াম নিউক্লিয়াস বা অন্যান্য নিউক্লিয়াসও প্রবেশ করতে পারে। তাহলে সেই সময় তোমাকে এই মাসটা ক্যালকুলেশনের ব্যাপারে, ভরটা ক্যালকুলেশনের ব্যাপারে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হয়। তাহলে তোমরা শিখে গেলে যে যদি একটি সুষম চুম্বক ক্ষেত্র কোথাও বিরাজ করে, তাহলে সেই চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কোনো আধান কণা প্রবেশ করলে সেটির কী হবে। মূলত আমরা লক্ষ্য করলাম যে এখানে যদি আমরা দিকের ব্যাপারটি মাথায় নেই, তাহলে দেখবো যে আমরা কন্টিনিউয়াসলি লম্বভাবে সে বল প্রয়োগ, সব দিক থেকে বল লাভ করবে, আস্তে আস্তে ওর গতিপথ ও সোজা রাখতে পারবে না, আস্তে আস্তে ও বৃত্তাকার পথে ঘুরতে বাধ্য হয়। এবং আমরা জানি যে যখনই কোনো বস্তু বা যে কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে অবশ্যই তার কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে এই ইলেকট্রনটি বৃত্তাকার পথে চলার জন্য বা যে চার্জ পার্টিকেলই এই সুষম চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করবে, তা বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় বলের যোগান দিবে ওই আধান কণাটি ওই চুম্বক ক্ষেত্রে প্রবেশের ফলে যে চুম্বক বল লাভ করবে সেই বলটি সেটি যোগান দেবে। তাহলে আশা করি তোমরা এই ধরনের গাণিতিক প্রবলেম তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো সলভ করবে। এখন আমরা একটু নতুন টপিকের দিকে যেতে চাই। আশা করি তোমরা এ পর্যন্ত যা বলা হয়েছে মোটামুটি বুঝতে পেরেছ। এরপরও তোমার টেক্সট বুক পড়বে এবং সেখানে যে গাণিতিক প্রবলেমগুলো দেওয়া আছে অনুশীলনী, সেগুলি নিয়ে তোমরা স্টাডি করবে, তাহলেই ব্যাপারগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। না হলে ইনশাল্লাহ আমরা তো আছি। তাহলে এখন আমরা একটু অ্যাম্পিয়ারস ল নিয়ে কথা বলতে চাই। অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র কিসের জন্য? এক্সকিউজ মি। তাহলে বায়ো-স্যাভার্টের সূত্র যেমন চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য, তেমনি অ্যাম্পিয়ারের সূত্র চুম্বক ক্ষেত্রের মান বের করার জন্য। তবে অ্যাম্পিয়ারের সূত্রর যে ক্যালকুলেশন বা গাণিতিক অপারেশনটা কম্পারেটিভলি ইজি বায়ো-স্যাভার্টের চাইতে, কিন্তু অ্যাম্পিয়ারের সূত্রের আবার কিছু সীমাবদ্ধতা আছে, যেটি কেউ আবার বায়ো-স্যাভার্টের সূত্র অভার করে যায়। কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র দ্বারা কিছু কিছু চুম্বক ক্ষেত্রের মান বের করার প্রবলেমগুলো আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে আসো আমরা এখন অ্যাম্পিয়ারের সূত্র নিয়ে কথাবার্তা বলি। তাহলে বিজ্ঞানী অ্যাম্পিয়ার বলল যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা মিউ নট। ধরো আমরা একটা বদ্ধ পথ কল্পনা করলাম, তাহলে ধরো এখানে একটি তড়িৎবাহী তার রয়েছে, সে এর মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এর চারিদিকে কি হবে? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এই তারের চারিদিকে আমরা একটা বদ্ধ পথ কল্পনা করলাম। তাহলে এই বদ্ধ পথের একটা ক্ষুদ্র অংশ, এই যে কল্পিত বদ্ধ পথ, এই বদ্ধ পথের একটা ক্ষুদ্র অংশ সে ডিএল, এবং এখানে তাহলে তার যখন আসে তখন চারিদিকে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে অ্যাম্পিয়ারস ল ব্যবহার করে আমরা সেই চুম্বক ক্ষেত্রের মান বের করতে চাই। ধরি আমরা তারটি শূন্য মাধ্যমে রয়েছে এবং তারের মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তারের চারিদিকে একটা কল্পিত বদ্ধ তলের একটা কল্পিত বদ্ধ পথ, সেই বদ্ধ পথের একটা ক্ষুদ্র অংশ ডিএল আমরা বিবেচনা করলাম। তাহলে ডিএল সেটাকে আমরা ভেক্টর আকার
তারও একটা দিক আছে, ক্ষুদ্র একটা অংশ। তাহলে অ্যাম্পিয়ার্স ল অনুসারে যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, এই যে ক্লোজড পাথ, বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন, পথটি দ্বারা বিস্তৃত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ নট। তাহলে এটি হলো অ্যাম্পিয়ারের সূত্রের গাণিতিক রূপ। যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন ওই পথটি দ্বারা বিস্তৃত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা মিউ শূন্য নট গুণ। তাহলে এখানে বিই চুম্বক ক্ষেত্র আর ডিএল হলো কল্পিত বদ্ধ পথের একটি ক্ষুদ্র অংশ, একটি ক্ষুদ্র অংশ। মিউ নট কি? মিউ নট শূন্য মাধ্যমে চুম্বক বলরেখার প্রবেশন, চুম্বক বলরেখার প্রবেশন। তাহলে আয় কি? ওই যে তারটি, তার সেটির মধ্যে তড়িৎ প্রবাহিত তার প্রবাহ মাত্রা। আর এই সিম্বলটা হল বদ্ধ পথ সমাকলন, বদ্ধ পথ বা রেখা সমাকলন। ইংরেজিতে ক্লোজড লাইন ইন্টিগ্রাল, ক্লোজড লাইন ইন্টিগ্রাল। তাহলে এটি হলো অ্যাম্পিয়ার্স সূত্র। এখন আমরা কি করব, যে অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে একটা লম্বা সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ গেলে তারটি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত হয় সেটি আমরা বের করব। তাহলে একটি লম্বা সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তারের চারিদিকে তার থেকে কোনো লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি আমরা বায়ো-স্যাভার্টের সূত্রের সাথে বের করেছিলাম। এখন সেই প্রবলেমটি আমরা করতে চাই অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে। তাহলে সেটি কতটা গাণিতিকভাবে বায়ো-স্যাভার্টের সূত্রের চাইতে সহজ সেই বিষয়টি আমরা পরিষ্কারভাবে বুঝে যাব। তাহলে এগুলো আমার অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতি। এখন আমরা অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে একটি লম্বা সোজা পরিবাহী তারের নিকটবর্তী কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কিভাবে বের করতে হয় সেটি আমরা শিখব। তাহলে এই চিত্রটি আমরা ব্যবহার করতে পারি। এটাকে আমরা বিবেচনা করছি যে লম্বা সোজা তড়িৎবাহী তার, লম্বা সোজা তড়িৎবাহী তার। তাহলে ধরে নেই এই তার থেকে এই লম্ব দূরত্বে এই বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান কত সেটি নির্ণয় করতে চাই। যে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত সেটি আমরা বের করতে চাই। তাহলে আমরা বায়ো-স্যাভার্টের সূত্র ব্যবহার করছি না, আমরা এখানে অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করছি। এবং কি গাণিতিক সুবিধা আমি পেতে পারি। আরেকটি কথা মনে রাখতে হবে যে অ্যাম্পিয়ারের সূত্র
শুধুমাত্র সমপ্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়ে ব্যবহৃত হয়। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের মনে রাখতে হবে যে অ্যাম্পিয়ারের সূত্র আমি বললাম যে অ্যাম্পিয়ারের সূত্রর কিছু ড্রব্যাক আছে বা কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণেই আমরা বেশিরভাগ পছন্দ করি বায়োট-স্যাভার্টের। কিন্তু কিছু কিছু সূত্রের ক্ষেত্রে আমরা যদি অ্যাম্পিয়ারস ল ব্যবহার করি তাহলে আমার গাণিতিকভাবে এবং বোঝা এবং গাণিতিকভাবে সেটি সমাধান করা অনেকখানি সহজতর, সেই কারণে আমরা সেটি ব্যবহার করে থাকি। তাহলে এখন আসো এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে আমরা বলছি যে এটি অসীম দৈর্ঘ্যের বা যে কোনো দৈর্ঘ্যের একটা লম্বা সোজা পরিবাহী তার মধ্যে দিয়ে আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটি শূন্য মাধ্যমে রয়েছে। তাহলে তারটি থেকে এ লম্ব দূরত্বে, ধরে এই বিন্দুটার নাম দিই আমরা, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত সেটি আমরা বের করতে চাই। তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটাতে আমরা জানি ফ্লেমিংয়ের বৃদ্ধাঙ্গুল বরাবর যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমার কার্ভ আঙ্গুল, এই যে বাঁকানো আঙ্গুলগুলো, এই আঙ্গুলের মাথাটাই কি করবে, চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে এই ক্ষেত্রে চুম্বক এইখানে, তাহলে যদি বলি যে বি এর দিক কোন দিক বরাবর, তাহলে বি এর দিক এখানে এই দিক বরাবর, এখানে ডিএল তার দিকও একই দিক বরাবর। তাহলে চিত্র হতে বি ও ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু, দুটো একই দিক বরাবর 0 ডিগ্রি। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে পাই, অ্যাম্পিয়ারের সূত্র হতে পাই কি পাই, যে ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই। তাহলে এখানে আমরা বলবো ক্লোজ ইন্টিগ্রাল বি ডিএল cosine 0 degree, that will be equal to mu naught I। তাহলে বি দেখো যে তারটি থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে, তাহলে সেখানে চুম্বক ক্ষেত্রের মান কি নির্দিষ্ট, তাহলে চুম্বক ক্ষেত্রের মান নির্দিষ্ট, ওটা বাইরে গেল। তাহলে ক্লোজড ডিএল cosine 0 degree 1 mu naught I। তাহলে ডিএল মানে কি, যে এই যে কল্পিত বদ্ধ পথ, এই কল্পিত বদ্ধ পথের রৈখিক সমাকলন, বদ্ধ রৈখিক সমাকলন, ক্লোজ লাইন ইন্টিগ্রাল। তাহলে এখানে আমার ডিএলটা কি হলো, চলো এই সেই কল্পিত বদ্ধ পথ। তাহলে কল্পিত বদ্ধ পথের দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য কত, মানে এখান থেকে আমি কল্পিত বদ্ধ পথের এখান থেকে যাত্রা আরম্ভ করলাম, ঘুরে 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 আবার এখানে আসলাম। তাহলে যখন এখান থেকে যাত্রা শুরু করলাম, তাহলে কল্পিত বদ্ধ পথের দৈর্ঘ্য সেখানে কত, 0। তাহলে এল ইজ ইকুয়াল টু 0 হতে এল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এ। যখন আবার কল্পিত বদ্ধ পথ বরাবর আমি ঘুরে আবার ওখানে আসবো, তাহলে দৈর্ঘ্যটা কতখানি হবে, সেই কল্পিত বদ্ধ পথের দৈর্ঘ্য হবে তার পরিধির সমান। তাহলে এল ইজ ইকুয়াল টু 0, এল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এ। এই সীমার মধ্যে 1কে সমাকলন করে পাই। তাহলে বি ক্লোজ লাইন ইন্টিগ্রাল ডিএল, এটা এল ইজ ইকুয়াল টু 0 হতে L is equal to twice pi A is equal to mu naught I। তাহলে কি হলো, B
ডিএল কে সমাকলন করলে এল, লোয়ার লিমিট, আপার লিমিট, এ পাশে কি রয়েছে আমার মিউ নট আই। তাহলে আমার b is equal to b into upper limit minus lower limit is equal to mu 0 naught I. Therefore b is equal to mu 0 naught I divided by twice pi a. তা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বায়োট-স্যাভার্টের সূত্রের সাহায্যে যখন একটি লম্বা সোজা পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তার থেকে এই লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বের করেছিলাম, সেটাও পেয়েছিলাম মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস পাই এ। এবং তোমরা সেই ক্লাসটি করে থাকলে তোমরা দেখেছো যে সেটি করার জন্য আমার অনেক কাঠখড় পড়াতে হয়েছিল, মানে অনেক ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটি সেখানে অকার করেছিল, যেগুলো থেকে এটা অনেকটাই সহজ। কিন্তু দেখো আমরা এক্স্যাক্টলি ওই মানটি পেয়েছি যেটি আমরা বায়োট-স্যাভার্টের সূত্র ব্যবহার করে বের করেছিলাম, এবং অ্যাম্পিয়ারস ল দিয়েও আমরা সেই একই মান কিন্তু আমরা পেলাম, মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস পাই এ। কিন্তু আমরা ব্যবহার করলাম কোন সূত্র? অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাম্পিয়ারের সূত্রের বিবৃতি এবং সেটি ব্যবহার করে যে আসলে চুম্বক ক্ষেত্রের মানটা অতি সহজেই বের করে ফেলা যায় সে বিষয়টি। তাহলে এখন আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই, যদিও ক্লাসটি একটু লেন্দি হচ্ছে, কিন্তু সপ্তাহে একটি ক্লাস, সেটি তোমাকে মনে রাখতে হবে যে এই একটি ক্লাস আমি করব এবং সপ্তাহ ধরে, বা সপ্তাহে আমাদের ক্লাস সংখ্যা হয়তো 2টো, তো এর চেয়ে বেশি না। তাহলে একটি ক্লাসের জন্য তুমি বেশ কয়েকদিন সময় পাচ্ছ, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটি খুব বেশি হয়। তাহলে এখন আমরা একটু লরেন্স বল নিয়ে আলোচনা করতে চাই, যে লরেন্স বল কি এবং লরেন্স বলের মান আমাকে কিভাবে বের করতে হবে। তাহলে এখন আমরা আলোচনা করতে চাই লরেন্স বল নিয়ে। তাহলে লরেন্স বলটা কি? বিজ্ঞানী লরেন্স বলল যে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রে একটি আধান কণা বল লাভ করে, আবার চুম্বক ক্ষেত্রেও একটি আধান কণা বল লাভ করে। যদিও তোমরা জানো, প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি যে চুম্বক ক্ষেত্রে স্থির আধান কোনো বল লাভ করে না। তাহলে বিজ্ঞানী লরেন্স চিন্তা করলে যে কোনো এক জায়গায় যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র উভয়ই বিরাজ করে, তাহলে সেই রকম একটি স্পেসের মধ্যে দিয়ে, সেরকম একটা স্থানের মধ্যে দিয়ে যদি একটি আধান কণা গতিশীল হয়, তাহলে সেটি কত বল লাভ করবে, সেই জাতীয় প্রবলেম। যে কোনো জায়গায় একসাথে একটি তড়িৎ ক্ষেত্রও আছে এবং চুম্বক ক্ষেত্রও আছে, এবং সেই জায়গার মধ্যে দিয়ে একটি আধান কণা গতিশীল আছে, তাহলে সেটি কত বল লাভ করবে। তাহলে আমরা এরকম চিন্তা করতে পারি যে এই জায়গায় একটি নর্থ পোল, এই জায়গায় একটি সাউথ পোল, তাহলে নিশ্চয়ই এখানে চুম্বক বলের রেখা আছে, সাউথ পোল চুম্বক বলের রেখা আছে। আবার যদি চিন্তা করি যে এখানে একটি ধনাত্মক চার্জ, এখানে একটি ঋণাত্মক চার্জ, তাহলে এখানে নিশ্চয়ই একটি তড়িৎ বলের রেখাগুলোও আছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রও আছে, তাই না? তড়িৎ ক্ষেত্রও আছে, এবং এই রকম জায়গার মধ্যে দিয়ে একটি চার্জ পার্টিকেল, ধরো চার্জ পার্টিকেল বলছে কিউ, ধরো সে ভি বেগে গতিশীল।
যে কোনো একটি স্পেসের কোনো স্থানে একই সাথে চুম্বক ক্ষেত্র বিরাজ করছে, তড়িৎ ক্ষেত্র বিরাজ করছে, এবং ওই রকম স্থানের মধ্যে দিয়ে একটা কিউ চার্জ ভি বেগে গতিশীল হলে সে কত বল লাভ করবে সেটি বা সেই বলকেই আমরা লরেন্স বল বলে থাকি। যে কোনো স্থানে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বিরাজ করলে ওই স্থানের মধ্যে দিয়ে একটি আধান কণা গতিশীল হলে এটি যে বল লাভ করে তাকে আমরা বলি লরেন্স ফোর্স বা লরেন্স বল, এর সংক্ষেপে এফএল দ্বারা প্রকাশ করা। তাহলে এখানে কিউ চার্জ ই তড়িৎ ক্ষেত্রে যে বল লাভ করে তাহলে সেটাকে আমরা বলি এফই ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, তোমার জন্য এফ ইজ ইকুয়াল টু কিউই। আবার বি চুম্বক ক্ষেত্রে ভি বেগে ও এর সাথে মানে চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে গতিশীল হওয়ার ফলে অনুভূত বল ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, এফএম ফর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্রের দৌড়ন বল সেটা তোমাদের জানা আছে কিউ ভি ক্রস বি। তাহলে লরেন্স বল হলো যে এফএল এই দুটো বলেরই যোগফল, এফই প্লাস এফএল। তাহলে কিউ কমন তোমরা দেখতে পাচ্ছ, তাহলে ই প্লাস ভি ক্রস বি। তাহলে কোনো জায়গায় একই সাথে যদি একটি সুষম তড়িৎ ক্ষেত্র এবং সুষম চুম্বক ক্ষেত্র বিরাজ করে এবং সেই জায়গার মধ্যে দিয়ে সেই স্থানের মধ্যে দিয়ে যদি কিউ চার্জ ভি বেগে গতিশীল হয় তাহলে সেটি যে বল লাভ করবে সেই বল এফএল ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। তাহলে এখানে কিন্তু ভিটা ভেক্টর ক্ষেত্র আকারে দেওয়া থাকতে পারে, বিটা ভেক্টর ক্ষেত্র আকারে দেওয়া থাকতে পারে। তাহলে সেই দুটো দেওয়া থাকলে তুমি আগে এই দুটো ক্রস প্রোডাক্ট করে একটি ভেক্টর পাবে, সেই ভেক্টরের সাথে আবার তড়িৎ ক্ষেত্র ভেক্টর যোগ করবে, তারপরে সেটি মডুলাস নিলে এই লরেন্স বলের মান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটি হলো লরেন্স বল, যে কোনো জায়গায় একসাথে দুটো ক্ষেত্রই বিরাজ করলে কোনো একটি চার্জ বি বেগে গতিশীল হয়ে সে যে বল লাভ করবে। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই রাখছি এবং আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো, নাহলে আবার বই লিখবে এবং করোনাকালীন সময়ে যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলো তোমরা মেনে চলবে এবং পড়ালেখায় তোমরা মনোযোগী হবে। তোমাদের পরীক্ষা আশা করা যায় 2021 সালের যথাসময়ে অর্থাৎ এপ্রিলেই হবে, কারণ তোমাদের ব্যাপারে গভর্নমেন্টের পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত আশা করি সরকারের নেই। যে ব্যাচ এখনও পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য আছে। সুতরাং তোমরা সতর্ক হও এবং পড়াশোনায় মনোযোগ দাও। তোমরা মনে করবে না যে তোমাদের পরীক্ষাও তোমাদের পূর্ববর্তী ব্যাচের মতো পিছায় যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ বলে ক্লাস শেষ করছি।